এই পড়ি, তাড়াতাড়ি আয়। আলু পরোটা তো কখন হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে তো। পরি তার ভাবনাকে ছেড়ে জবাব দিল, আসছি আম্মু। পরি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং এ গেল। চেয়ার ঠেলে বসতে বসতে বলল, আম্মু তাড়াতাড়ি দাও, ঠান্ডা হলে ভালো লাগবে না। মিসেস রাহেলা খাবার দিতে দিতে বললেন, এতক্ষণ ধরে বসে আছি আর এখন এসে মহারানীর তাড়া লেগে গেছে। পরি এক টুকরো পরোটা মুখে দিয়ে বলল, আম্মু তুমি বুঝবে না, আলু পরোটা মানে এক অদ্ভুত ভালোবাসা, আর পরোটাটা খুব মজা হয়েছে। পরির মা মেয়ের কথাতে মৃদু হাসলেন, তারপর আবার কাজে মনোযোগ দিলেন। পরি খাওয়া শেষ করে মিসেস রাহেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, থ্যাঙ্কস আম্মু। মিসেস রাহেলা এক হাতে মেয়েকে জড়িয়ে বললেন, হয়েছে হয়েছে, এবার চলুন, আপনার রেডি হতে হবে। পরি মাকে ছেড়ে দৌড়ে রুমে চলে আসে। রেডি হতে লাগলো, কিন্তু কিছুতেই ক্রস ওনার ঠিকঠাক লাগাতে পারছে না। পরি ওর মাকে ডাকাডাকি শুরু করে দিল, আম্মু ও আম্মু একটু আসো না, দেখো না লাগাতে পারছি না তো। পরির মা হন্তদন্ত হয়ে আসলেন। ক্রস ওনা ঠিক করতে করতে বললেন, এত বড় হয়ে গেলি এখনো ক্রস ওড়না লাগাতে পারিস না? তোকে নিয়ে আর পারি না, এই সময় আমার কত কাজ, আর তোকে রোজ এটা ওটা ঠিক করে দিতে হয়। পরি একটু ভাব নিয়ে বলল, আমি এখনো বাচ্চা, বুঝেছো? পারলে আমাকে একটু ফিটার খাওয়াও। মিসেস রাহেলা মেয়ের কথাতে হাসতে হাসতে বললেন, ফাজিল মেয়ে, যখন তখন ফাজলামি করতে ব্যস্ত। এখন তাড়াতাড়ি যা, রেডি হলেও আমার সাথেই রাগারাগি করবি। পরি কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে গেল। স্কুলে গিয়ে ক্লাসরুমের দরজার কাছে সবাই দাঁড়িয়ে আছে। ক্লাসরুম খুলে দিলেই কি কার আগে রুমে ঢুকবে। প্রতিদিন ফার্স্ট বেঞ্চে বসা পরির অভ্যাস। ব্যাঘাত ঘটলেই যখন তখন যার তার উপর রেগে ফেটে পড়ে। ক্লাসরুমে ঢুকতেই হাফসা পেছন থেকে জড়িয়ে ধরল। পরি ভ্রু কুচকে বলল, এই তুই কখন এলি? হাফসা বেঞ্চে ব্যাগ রাখতে রাখতে বলল, পেছন পেছন। পরি আর হাফসা দুজন স্কুল গ্রাউন্ডে চক্কর কাটতে লাগলো। এগুলো ওদের রোজকার অভ্যাস। কিছুক্ষণ ঘুরে দুজনেই জুতো খুলে শহীদ মিনারে উঠে বসলো। পরি হাফসার কাঁধে মাথা রেখে বলল, বুঝছিস, ফেসবুক আইডি ওপেন করেছি, তোর ভাইকে রিকোয়েস্ট দিয়েছি, একবার অ্যাকসেপ্ট করুক না, তারপর সব ডিটেলসে বের করব। দেখে নিস ভাই, সারা দেশের এক পিস, নাম্বার 1 বিজাত। হাফসা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার ভাই অতটাও খারাপ না। আচ্ছা, সবকিছু কিন্তু আমাকে জানাবি। পরি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। বিকেলে আফজাল হোসেন হন্তদন্ত হয়ে বাসায় ফিরলেন। মাত্রই ঢাকার বাসা থেকে ফিরলেন উনি। বাসার কাজ চলছে যে, তাই এই সময় তাকে ব্যস্ততার মাঝে যাচ্ছে। আফজাল হোসেন ঘরে ঢুকেই ফ্যানের নিচে বসে পড়লেন। আজকাল যা গরম পড়েছে, তার উপর ঢাকার শহরের লং জার্নি। মিসেস রাহেলা এক গ্লাস পানি হাতেই করে রুমে ঢুকলেন। আফজাল হোসেন ঢকঢক করে পানি খেয়ে নিলেন। বড্ড গরম, ওনার মনে হচ্ছে প্রাণ যায় না আসে। মিসেস রাহেলা স্বামীর পাশে বসতে বসতে বললেন, গোসল করে এসো, ভালো লাগবে। আফজাল হোসেন বললেন, হ্যাঁ, একটু পর, আগে ঠান্ডা হয়ে নেই, ঘামে শরীর চুপচুপ। মিসেস রাহেলার সাথে টুকটাক কিছু কথা বললেন। এর মাঝেই পড়ে আসলো। ঘামে একেবারে শেষ অবস্থা। সে কখন স্কুলে গিয়েছে, সারাদিন পর এখন বাসায় ফিরল। তার উপর আজকাল স্কুলে বেশ লোডশেডিং হয়। এতগুলো ছেলে মেয়ে একটা ক্লাসে থাকে, নিঃশ্বাসও ভারী হয়ে যায়। পরি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বাবার পাশে বসলো। শরীরটা একটু ঠান্ডা হলে বলল, আপু কখন এসেছো? একটু আগেই এসেছি মা, সারাদিন বেশ ধকল গেছে তাই না রে? সেই কোন কাক ভরে উঠে স্কুলে যাস, একটু রেস্ট নিয়ে গোসল করতে যা। পরি সম্মতি জানালো। তারপর বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমের দিকে পা বাড়ালো। পরি রুমে যেতেই আফজাল হোসেন বললেন, বুঝলে, মেয়েটা তো বড় হচ্ছে, বছর কয়েক পর বিয়েও দিতে হবে, তাই ভাবছি গ্রামে আমাদের বাড়িটা ঠিক করি। হাজার হোক নিজের গ্রাম থেকেই তো মেয়ের দিব, তাই না? মিসেস রাহেলা অসম্মতি জানালেন। আফজাল হোসেন কিছুক্ষণ বসে থেকে বললেন, ও ভালো কথা, বড় আপা বলেছিলেন প্রান্তের সাথে যদি পরীর বিয়ে হয়। মিসেস রাহেলা ভ্রু কুচকে বললেন, তুমি কি বলেছ? সেটাই তো। আর এখন আমরা এসব নিয়ে ভাবতে বা বলতে কোনোটাই চাই না। আমাদের মেয়ে ডাক্তার হবে, এটা তো ওর স্বপ্ন। পরি ফ্রেশ হয়ে এসে একটু ছাদে ঘুরতে গেল। কিছুক্ষণ ছাদের চারপাশটাতে ঘোরাঘুরি করতেই পেছন থেকে নিশা ভো করে উঠল। পরি চমকে গিয়ে পেছনে তাকালো। পরি নিশাকে দেখে বলল, থাপ্পড় দেবো ফাজিল মেয়ে,
আর একটু হলেই তো জানটা বের হয়ে যেত। নিশা কোমরে হাত গুজে বলল, ভয় দেখানোর জন্যই তো করেছি। আর তুমি থাপ্পড় দিয়ে দেখো, তোমার সব চুল ছিঁড়ে ফেলবো। পরি মুখ কুচকে বলল, ফাজিল মাইয়া চকলেট এনেছি, ভাবলাম রাতে দিব, কিন্তু না, আমি আর কাউকে চকলেট দিবই না। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপু দাও না, এমন করো কেন? আর কখনো তোমার পেছনে লাগবো না। পরি ভেঙচি কেটে বলল, না দিব না। নিশা কাঁদো কাঁদো হয়ে পরীকে জড়িয়ে বলল, দাও না আপু, তুমি না আমার ভালো আপু। নিশার এমন কাণ্ডে পরি মুখ চেপে হাসছে। কিছুক্ষণ পর বলল, দিব, ছাড়। নিশা খুশি হয়ে পরীকে চুমু দিয়ে দিল। পরি হাসতে লাগলো, তারপর বলল, তোর সাথেরটা কোথায়? নিশা বলল, আমান তো চকে ঘুরতে গেছে। পরি নিচে নামতে নামতে বলল, যা ওরে ডেকে নিয়ে আয়। নিশা দৌড়ে চকের দিকে গেল। পরি মৃদু হাসতে লাগলো। দুটিতে যমজ কিনা পরির থেকে 5 বছরের ছোট নিশা আর আমান। আমান নিশার কয়েক মিনিটের বড়, কিন্তু আমান আর নিশাকে দেখলে মনে হয় ওরা দুজন 2 বছরের ছোট বড়। বড্ড ফাজিল দুটোতে, তবে দিন শেষে ওকে খুব ভালোবাসে। যদিও আমানের সাথে পরির সাপে নেউলের সম্পর্কই বটে, তবে ওই যে ভাই বোনদের অভ্যাস, হাজার ঝগড়ার পরেও একটু পরেই পেরেক লাগাতে আসে। পরি এইসব ভাবতে ভাবতে আনমনে হাসতে লাগলো। রাত প্রায় 11টা বাজে। পরি এখনো পড়াশোনাতে ব্যস্ত। কালকে ক্লাস এক্সাম আছে কিনা পরি মন দিয়ে অঙ্ক কষছিল। মায়ের ডাকে ধ্যান ভাঙলো তার। মাকে দেখিয়ে পরির নাক মুখ কুচকে গেল, কারণ মিসেস রাহেলার হাতের মধ্যে থাকা গ্লাসটা পরিপূর্ণ দুধ দিয়ে। পরির মায়ের ভাষ্য মতে ছোটবেলায় নাকি পরি দুধ খুব পছন্দ করত, কিন্তু এখন তো পরির খুব বাজে লাগে। তাহলে কি পরির মা পরীকে দুধ খাওয়ানোর জন্য বানিয়ে গল্প বলে? কি জানি, পরির তো দুধের নামেই অ্যালার্জি। পরীকে নাক মুখ কুচকে থাকতে দেখে মিসেস রাহেলা বললেন, পরি, এই মুহূর্তে এটা শেষ করবি, কোনো বারণ শুনবো না আমি। পরি ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আমু তুমি তো জানো এটা আমি একদমই পছন্দ করি না। দুধের গন্ধে আমার শরীর ঘিনঘিন করে, আর তাছাড়া দুধ খেলে আমি আরো মোটু হয়ে যাব। পরির এত শত যুক্তি মিসেস রাহেলাকে এক চুলো হারাতে পারল না। মিসেস রাহেলা মেয়ের থুতনি ধরে মুখে দুধের গ্লাসটা দিলেন। পরি এক হাত দিয়ে নাক চেপে কোনো মতে দুধটা খেল। খাওয়া শেষ হতে দেরি। পরির পানি খাওয়াতে দেরি হলো না। এক নিমিষে 1 গ্লাস পানি ঢক ঢক করে সাবার করে দিল। পরির কাণ্ডে মিসেস রাহেলা বিরক্ত হলেন। যুক্তিমাখা কণ্ঠস্বর দিয়ে বললেন, এগুলো কি পরি, এভাবে কেউ পানি খায়? যদি বিষম লেগে যেত তখন তো আরেক বিপদ হতো। পরি হাঁপাতে হাঁপাতে বলল, হলে হতো, কিন্তু মুখের এই দুধের গন্ধ তার থেকেও বিপজ্জনক। আর তুমি তো শুনতেই না, রোজ 1 গ্লাস দুধ না গেলালে তোমার তো রাতে ঘুম হয় না। মেয়ের কথাতে মিসেস রাহেলা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। মেয়েটা হয়েছে ফাজিল আর নাম্বার 1 বাচাল, আর এর সাথে কথায় পারা তো বড্ড মুশকিল। মিসেস রাহেলা হালকা এসে চলে গেলেন। মিসেস রাহেলা চলে যেতেই পরি বই খুলে পড়তে বসল, কিন্তু এখন এই বইয়ের পাতায় লেগে থাকা অক্ষরগুলোকে পরির কাছে বিশ্বের মতো লাগছে। একটু ইচ্ছে করছে না। পরি বই রেখে বেডে আধশোয়া হয়ে ভাবতে লাগলো কি করা যায় এখন। হঠাৎই পরির মাথাতে খেলে গেল ফোনের কথা। পরি বেডের সাইড থেকে ফোনটা বের করে ওপেন করলো, কিন্তু এই কি, ফোন অন হচ্ছে না কেন? পরির নাক কুচকে নিল। হঠাৎ করেই মনে পড়লো সকালের কথা। সকালে রেগে যে ফোনটা সুইচ অফ করে ফেলেছিল। পরি ফোনটা ওপেন করে নেট অন করতেই বেশ অনেকগুলো নোটিফিকেশন এলো। পরি কোনো কিছু না ভেবে সোজা ফেসবুকে চলে গেল। ফেসবুকে যেতেই নোটিফিকেশন কে দেখলো, ইংরেজি অক্ষরে বড় বড় করে লেখা, রাফসান আহমেদ অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট। পরির চোখ রসগোল্লা হয়ে গেল। বেটা গালি না খাইলে কাজ করে না দেখছি। সকালবেলা আচ্ছা করে গালি দিছি, তাই এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। বজ্জাতের শেষ সীমানা। পরি বাকি নোটিফিকেশন গুলো চেক করে তারপর ভাবলো নীলকে মেসেজ দিবে কিনা। বেশ কিছুক্ষণ দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিল মেসেজ দিবে সে। চট জলদি হ্যালো লিখে মেসেজ পাঠিয়ে দিল। মেসেজ সেন্ড করার পর দেখলো নীলের আইডির সাইডে লেখা অনলাইন 5 minutes ago। পরির মেসেজটা গেল চলে। বেটা আরেকটু আগে যেতি অনলাইন থেকে, তাহলে তো আমি তোরে মেসেজই দিতাম। গরু ছাগলের পেছনে পড়ছি আমি, বিজার। এমন হাজারো রকমের গালি মেরে পরি অফলাইন হয়ে গেল। বেশ কিছুক্ষণ বেডে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। আই পরি, শোন। ঋতুর ডাকে পেছনে ফিরে তাকালো পরি। মেয়েটাকে বড্ড অস্বস্তি লাগে ওর। যখন তখন ঝগড়া করার জন্য ওত পেতে থাকে। পরি ভ্রু কুচকে ঋতুকে বলল, কি হয়েছে? ঋতু চোখ নাচিয়ে বলল,
শুনলাম আজকাল নাকি শ্রাবণদের সাথে বেশ মাখামাখি করছিস। ঋতুর কথাতে পরীর ভ্রু আপনা আপনি কুচকে গেল। পরি ধীর কণ্ঠেই বলল। মাখামাখি বলতে? ঋতু মুখ বাঁকিয়ে বলল। কেন বুঝিস না মাখামাখি কাকে বলে? দেখ ঋতু, তোর মতো যখন তখন ঝগড়া করার মতো মুড আমার নেই। আর হ্যাঁ, শ্রাবণরা আমার ক্লাসমেট, ওদের সাথে বন্ধুত্ব থাকাটা স্বাভাবিক। এতে তুই মাখামাখির কি দেখলি? তোর সাথে বাজে কথা বলার মতো ফালতু ইউজলেস সময় আমার কাছে নেই। তুই তোর লো ক্লাসের ধারণা নিয়ে থাক, আমি গেলাম। পরি দীর্ঘশ্বাস ফেলে বলল। পরির কথাতে ঋতু চুপসে গেল। খুব রাগ হচ্ছে ওর। কিছুতেই এই মেয়ের সাথে পেরে ওঠে না ও। কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে রাগে গজগজ করতে করতে বাসার দিকে রওনা হলো ঋতু। আজকে হাফসা স্কুলে আসেনি, কে জানে কি হয়েছে। বাসায় গিয়ে ফোন লাগাতে হবে। পরি বাসায় গিয়ে রোজকার মতো সমস্ত কিছু সেরে ফোন হাতে বেরিয়ে শুয়ে পড়ল। হাফসাকে ফোন লাগাতেই ওপাশ থেকে একজন ফোন ধরল। শুনেই পরি ঢোক গিলল। পরি সালাম জানিয়ে বলল। হাফসা আছে ওপাশ থেকে। তুমি কে? পরি কোনো মতে নিজেকে সামলে বলল। আমি হাফসার বান্ধবী। আপনি? ও, আমি নীল। ওয়েট করো, আমি হাফসাকে ডেকে দিচ্ছি। নীল নামটা শুনেই পরির রাগ উঠে গেল, কিন্তু কথা বলার সময়ও কাঁপছিল। এমনিতেই তো কখনো কাঁপে না, আজ কেন এমন হলো? নীল বলল। হ্যাঁ শোনো, হাফসা বাসাতে নেই, আসলে কল ব্যাক করতে বলবো। পরি বলেই ফোন কেটে দিল। নীলের সাথে কথা বলতে যেন পরির দম চায় আর আসে। পরি ফোনটা বেডে রেখে উপর হয়ে শুয়ে রইল। রাতে পড়া কমপ্লিট করে ফেসবুক ওপেন করলো। পরি দেখলো নীল রিপ্লাই দিয়েছে। নীল অনলাইনে থাকাতে পরি মেসেজ দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করছেন? এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফোনে লেগে পড়েছি। আপনি? সেইমি। তা আপনার জিএফ রূপা কেমন আছে? জিএফ আর রূপা? বুঝলাম না। জিএফ এর নাম চিনতে পারছেন না? এক্স বলে। সরি, রূপা তো আমার জিএফ বা এক্স নয়। আচ্ছা, তাহলে কি? জাস্ট ফ্রেন্ড। কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছো না তুমি? না বললে চিনবো কি করে? আমি তো রূপা। ও, তা এতদিন পর হঠাৎ? এমনি ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। সেই যে কলেজে পিছু নিয়েছিলে, তারপরে তো আর দেখাই হলো না। আমি তোমার পিছু নেইনি তো। আমরা তো কলেজের পাশে ছাত্র সংগঠনে গিয়েছিলাম। হ্যাঁ, আসার সময় তোমায় কলেজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ও আচ্ছা, আমি তো ভাবলাম পিছুই নিয়েছিলে। তা তোমার জিএফ নেই এখন? নেই কেন, হতে চাচ্ছ নাকি? মোটেও না। আচ্ছা, এখন ঘুমাবো, বাই। ওকে বাই, গুড নাইট। নীল লাস্ট মেসেজ সিন করার আগেই অফলাইন হয়ে গেল। পরিও অফলাইন হয়ে ভাবতে লাগলো। রূপা আপু তো বলল নীল ভাইয়া নাকি ওনার পেছনে ঘুরে, কিন্তু ভাব দেখে তো উল্টো মনে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে পরি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সকালবেলা সূর্যের কোমল রশ্মি চোখে পড়তেই পরির ঘুম হালকা হয়ে গেল। ঘুম ঘুম চোখে দেয়াল ঘড়িটির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজে গেছে। পরির তো মাথা নষ্ট হওয়ার উপক্রম। এখন সে প্রাইভেটে যাবে কি করে? পরি বেড থেকে লাফ দিয়ে উঠে হন্তদন্ত হয়ে রান্না করে গেল। মাকে রান্না করতে দেখে পরির মাথাটা রাগে কটমট করে উঠল। পরির রাগে চড়ে বলল। আমো, তুমি আমাকে ডাক দাওনি কেন? কয়টা বেজে গেছে? এখন আমি প্রাইভেটে যাব কি করে? পরির কথাতে মিসেস রাহেলা ভ্যাবাচেকা খেয়ে গেলেন। কি বলছি কি মেয়ে? পরির দিকে কিছুক্ষণ ভ্রু কুচকি থেকে আবার রান্নাতে মনোযোগ দিলেন। মায়ের কাছে গুরুত্ব না পেয়ে পরির ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। পরি রান্নাঘর থেকে গটগট করে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে বসে তার বাবার টিভিতে সংলাপ দেখছিলেন। পরি হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। আপু, তুমি তোমার অফিসে যাওনি? আফজাল হোসেন বললেন। আজ কি করতে যাব অফিসে? পরি চোখ ছোট ছোট করে বলল। অফিসে তুমি যা করতে চাও তাই করতে যাবে, এতে না যাওয়ার সাথে কি সম্পর্ক? আফজাল হোসেন মেয়েকে বললেন। টিভির দিকে তাকা। পরি কিছু না ভেবেই টিভির দিকে তাকালো। টিভিতে তাকিয়ে ভ্যাবাচেকা খেয়ে গেল। পরি বোকা হাসি দিয়ে বলল। আসলে বার মনে ছিল না। পরি তাড়াতাড়ি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আর আফজাল হোসেন মেয়ের কাণ্ডে হাসতে লাগলেন। আজকাল তার মেয়ে শুক্রবারটাও ভুলে যাচ্ছে। পরি ছাদে দাঁড়িয়ে খোদা আকাশকে উপভোগ করছিল। তখনই আমান এসে বলল। আপু, তোমাকে নানা ভাই আর নানু ডাকছে। পরি ভাবলে হীন ভাবে বলল। কেন, কি হয়েছে? আমান বাঁকা চোখে তাকিয়ে বলল। আমি কি করে জানাবো? কিছুক্ষণ আমানের দিকে তাকিয়ে থেকে বলল। যা, আসছি। আমান গেল না।
উল্টো পরীর সাথেই দাঁড়িয়ে থাকলো। পরী ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? আমান মেয়েকে হাসি দিয়ে বলল, আপু একটা কথা বলবো? পরী সন্ধিয়ান চোখে তাকিয়ে বলল, তুই কোন দিন থেকে আমার কাছে কথা বলার জন্য অনুমতি চেয়েছিস? আমার তো মনে পড়ছে না। শরীর খারাপ আছে তো? জ্বর হলো না তো আবার? আমান হেসে বলল, আসলে আপু 100 টাকা দাও না, আমি আইসক্রিম খাবো। পরী মুখ কুঁচকে বলল, আব্বুর কাছ থেকে 100 টাকা নিয়েছি। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আর 100 টাকা দিয়ে কি হবে? আমার তো জানা নেই ক্লাস 3 এ পড়ুয়া ছেলের একদিনে 100 টাকা লাগে, তাও আইসক্রিম খাওয়ার জন্য। আমান এক নিঃশ্বাসে বলল, আসলে আমি আম্মুর প্রিয় ফ্লাওয়ার ওয়াশটা ভেঙে ফেলেছি। আমার কাছে 500 টাকা আছে, আরও টাকা লাগবে। আম্মু জানলে একটা মারও মাটিতে পড়বে না। পরী কিছুক্ষণ আমানের দিকে ঠায় তাকিয়ে থাকলো, তারপর হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পরীকে হাসতে দেখে আমান গোমরা মুখ করে বলল, হাসছো কেন? এখন দিবা কিনা বলো। পরী কোনো মতে হাসি থামিয়ে বলল, আমি পুরো ফ্লাওয়ার ওয়াচটাই এনে দিব। আমান খুশি হয়ে বলল, সত্যি? পরী বাঁকা হেসে বলল, সত্যি। কিন্তু আমাদের খুশি উবে গেল। আমান বলল, কিন্তু কি? পরী কোমরে হাত গুজে বলল, কিন্তু রাতে তোকে মেয়ের সাথে ডান্স করতে হবে, রাজি? আমানের চোখ বেরিয়ে আসার উপক্রম। আমান বলল, না না, আমি পারবো না। পরী আফসোসে সুরে বলল, আচ্ছা তাহলে কোনো হেল্প করতে পারবো না। আমান পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি রাজি। কথায় আছে না, হাতি খাদে পড়লে পিঁপড়া লাথি মারে, আমার অবস্থা হয়েছে তেমন। পরী হাসতে হাসতে বলল, নিজেকে হাতি বলছিস? আমান মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। পরী হাসতে হাসতে বলল, আচ্ছা নিচে চল। তারপর দুজনেই নিচে চলে গেল। বিকেলে পরী চকের মাঝখান দিয়ে যাওয়া মাটির রাস্তাতে হাঁটতে বের হলো। পরিবেশটা বেশ সুন্দর, চারপাশে ধানের গন্ধে মম করছে। পরী এই সকল অনুভূতির সাথে পরিচিত হলেও এক একটা দিনকে এক এক রকম ভাবে অনুভব করে। পরী হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো। সন্ধ্যা প্রায় ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের লাল আভার কারণে রঙিন রূপ ধারণ করেছে, বেশ লাগছে দেখতে। পরীর ইচ্ছে করছে পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়াতে, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। মসজিদ থেকে সন্ধ্যার আজান পড়তেই পরী মাথায় ওড়না টেনে নিল। গ্রামের মেয়েরা আর যাই হোক না কেন, আজান পড়লে মাথায় ঘোমটা দিতে ভোলে না। পরী আজান শেষ হওয়ার পূর্বেই বাসায় ফিরে আসলো। বাসায় এসে ওযু করে নামাজ পড়ে নিল। পরী 5 ওয়াক্ত নামাজ না পড়লেও মাগরিবের নামাজ মিস করে না। সন্ধ্যা পেরিয়ে প্রকৃতিতে খানিকটা অন্ধকার ছেয়ে গেছে। পরী বারান্দায় গিয়ে কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল। কিছুক্ষণের মাঝেই পুরো আকাশ গভীর অন্ধকারে তলিয়ে গেল। পরী ভেবে পায় না কিভাবে রাত হয়ে গেল। প্রকৃতি বড়ই রহস্যময়, তাকে বোঝা দেয়। পরে রুমে গিয়ে বেডে আধশোয়া হয়ে ফোন ওপেন করলো। ফেসবুকে যেতেই দেখলো নীল প্রোফাইল চেঞ্জ করেছে। একটা লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করলো, তারপর একটা মেসেজ দিল। নীল অনলাইনে নেই দেখে পরী কিছুক্ষণ ফোন স্ক্রোল করে পড়তে বসলো। পরী আজ সকালেই জানতে পারলো তার আম্মুর চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে। পরী খুব খুশি। যার সাথে বিয়ে হচ্ছে সে আবার হাফসার ফুফাতো বোন। আর হাফসা একসাথে স্কুল থেকে 4 দিনের ছুটি নিল। এক আলাদা আনন্দ কাজ করছে। 4 দিনের ফাংশনের জন্য পরী শপিং এ ব্যস্ত। গ্রামের দিক হয় সকাল সকালে শপিং এ চলে গেল। বিকেলের দিকে এক গাদা শপিং ব্যাগ হাতে ঘরমাক্ত শরীরে বাসায় ফিরল। বাসায় ফিরে একটু রেস্ট নিচ্ছিল, তখনই ফোনে টুং করে মেসেজ আসলো। পরী ভ্রু কুঁচকে মেসেজ চেক করলো। নীল রিপ্লাই দিয়েছে। পরী মেসেজ লিখলো, তোমার ফুফাতো বোনের বিয়ে নাকি আমাদের এলাকাতেই? ভালোই তো, এখান থেকে জিএফ খুঁজে নিও। খুঁজে দাও একটা। আজকাল জিএফ ছাড়া কি চলে? তাই তো, আর তোমার তো 4-5টা ছাড়া চলেই না। হা হা হা, 4-5টা না 10-12টা লাগবে এখন। পরী ভাবছে, আসলে এই ছেলেটা নাম্বার 1 ছেঁচড়া। 10-12টা জিএফ লাগে, যত সব ফাজিলের হাড্ডি, আজব পোলা পায়। তারপর আর কিছুক্ষণ কথা বলে পরী অফলাইন হয়ে গেল। কালকে গায়ে হলুদের অনুষ্ঠান, ভাবতেই বেশ লাগছে পরীর। বিশাল বড় ফাংশন করা হচ্ছে। হলুদে যাওয়ার জন্য রেডি হচ্ছে পরী, কিন্তু হলুদের শাড়ি পরাটা পরীর কাছে খুবই বিদঘুটে ব্যাপার। ও কখনো শাড়ি পরেনি, খুবই অস্বস্তি হচ্ছে ওর। কোনো রকমের শাড়ি পরে দাঁড়িয়ে আছে পরী, মনে হচ্ছে এই বুঝি খুলে গেল। পরী কোনো মতে শাড়ি ধরে ধীরে ধীরে বাসে উঠে বসলো। মাত্র 3 কিলোমিটার দূরে মেয়ের বাড়ি। কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেল ওরা। পরী শাড়ি ধরে হালকা পায়ে বাস থেকে নামলো। এমন ভাবে হাঁটছে যেন মাটিও ব্যথা না পায়।
পরীকে এইভাবে দেখে পরীর কাজিন সীমা মুখ চেপে হাসছে। পরীর রাগী চোখে তাকাতেই সীমা দমে গেল। একটু দূরে বিশাল বড় গেট ধরে দাঁড়িয়ে আছে মেয়ের পক্ষের বিশাল বাহিনী। মেয়ের পক্ষের কোনো মহামান্য ব্যক্তি আসলে নাকি ঢুকতে দিবে। যত সব। পরী বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে এন্ট্রি নিল নীল। পরীর চোখ বেরিয়ে আসার উপক্রম। এই ব্যাটার জন্য সবাইকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। নীলকে ঘিরে দাঁড়ালো সবাই। পরীর মনে হচ্ছে কোনো মন্ত্রী মিনিস্টারকে অভ্যর্থনা জানানো হচ্ছে। নীল সেই সবার সাথে কতক্ষণ কি যেন আলোচনা করে নিল। পরী আর চোখে কোনো পক্ষর দিকে তাকিয়ে আছে। ওর ইচ্ছে করছে সবগুলোকে আস্ত কাঁচাই খেয়ে ফেলতে। বেশ কিছুক্ষণ পর মহামান্য ব্যক্তিদের আলোচনা শেষ হলে বর পক্ষকে ঢুকতে দিল। পরীর এই সব আহ্লাদ সহ্য হচ্ছে না, তাই ও ব্যস্ত পায়ে হাঁটা শুরু করলো। গেট দিয়ে ঢুকতেই পরীর ক্লাসের ছেলেগুলো পরীকে স্প্রে মেরে স্নোগাল করে দিল। পরী ছোট ছোট চোখ করে ওদের দিকে তাকিয়ে আছে। হাফসা পরীকে এই অবস্থাতে দেখে আচ্ছা করে ওদের ছেড়ে দিল, কিন্তু ওরা হাফসাকে পাত্তা না দিয়ে বলল। পরী মুখ বাঁকিয়ে বলল, আমাদের এখানে একবার যা, তারপর দেখি তোদের কি করি। পরীকে নিয়ে হাফসা ওর ফুপুর রুমে চলে গেল। পরীকে পরিষ্কার করে দিয়ে শাড়িটা ঠিক করে দিল। তারপর অনুষ্ঠান মঞ্চে চলে আসলো। হাফসা সহ কিছু মেয়ে মাথার উপর ওড়না ধরে ডান্স করতে করতে কনেকে নিয়ে আসলো। কনেকে অনুষ্ঠান মঞ্চে বাসাতেই সবাই হলুদ লাগাতে ব্যস্ত হয়ে পড়লো। কোথা থেকে নীল আর কয়েকটা ছেলে অর্থাৎ রিয়াদ, অনিক সব ভাইরা হলুদ নিয়ে লাফালাফি করা শুরু করে দিল। পরীর বেশ বিরক্ত লাগলো। এই ছেলেটাকে সহ্যই করতে পারে না পরী। কেন যে এমন হয় কে জানে। কিছুক্ষণের মাঝেই একজন লোকাল গায়ক গান শুরু করে দিলেন। সবাই গানের তালে তালে নাচতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা হয়ে যাওয়াতে বরপক্ষ বাসাতে ফিরে আসলো, কারণ একটু পর তো কনে পক্ষ হলুদ লাগাতে আসবে। কিছুক্ষণের মাঝেই মেয়ে পক্ষ হলুদ নিয়ে চলে আসলো। পরী শাড়ি পরে থাকায় বেশ অস্বস্তি বোধ করছিল, তাই হলুদ লাগিয়ে বের হয়ে আসলো। পরী বাসায় যাওয়ার জন্য মাটির রাস্তাতে আসতেই দেখতে পেল নীল ফোনে কারো সাথে হেসে হেসে কথা বলছে। এক মুহূর্তের জন্য পরীর চোখ দুটো নীলে আটকে গেল। রাস্তাতে লাগানো ছোট ছোট রঙিন আলোতে নীলকে অপূর্ব লাগছে। নীল স্কাই ব্লু রঙের পাঞ্জাবি পরেছে, হাতাটা কোনোই পর্যন্ত মোড়ানো, আর সানগ্লাসে নীলকে বেশ স্নিগ্ধ লাগছে। নীলকে মনে হচ্ছে সদ্য ফোটা কোনো ফুলের সুবাস। এই মুহূর্তে নীলের জন্য পরীর ইচ্ছে করছে 2 লাইন কবিতা লিখে ফেলতে। ছেলেরাও বুঝি এত মায়াবী হয়। নীলের ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা দেখে পরীর বুকের ভেতর গুম করে উঠল। নীলকে এত নিষ্পাপ লাগছে কেন? সবাই তো বলে নীল নাকি মেয়েদের সাথে ফ্লার্ট করে, তাহলে? পরীর বড্ড অস্বস্তি হচ্ছে। পরী এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসলো। লম্বা একটা শাওয়ার নিয়ে ফোন হাতে বসে পড়ল। নীলকে হঠাৎ এত ভালো লাগছে কেন? পরী কোনো কিছু না ভেবেই নীলকে মেসেজ দিল। টুকটাক কথা হলো ওদের, কিন্তু নীলকে এখনো জানানো হয়নি ও রূপা নয়। কারণ আসল সত্যিটা পরী জানতে চায়। কেন জানতে চায় তা পরীও জানে না, কিন্তু সবকিছুই ওকে জানতে হবে। বিয়ের দিন নীলের সাথে দেখা হলো না পরীর। পরীদের থাকায় বিয়ে হওয়ার পরপরই বাসায় ফিরে আসে ওরা। নীলকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু কেন এই বাসনা পরী ভেবে পায় না। হঠাৎ করেই যেন পরী নীলের উপর দুর্বল হয়ে গেল। পরী মন খারাপ করে বাসাতে বসে রইল। মনে পড়লো মেসেজ দেওয়ার কথা, তাই পরী হন্তদন্ত হয়ে মেসেজ দিল। কিছুক্ষণের মাঝে নীল রিপ্লাই দিল। পরী বলল, কেমন গেল আজকের দিন? অনেক ভালো। জিএফ খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি কয়েকজন। আরো কয়েকজন দরকার। তোমার চেনা জানা কেউ থাকলে খুঁজে দাও। পরীর রাগ হলো না, কিন্তু খুব অভিমান হলো। পরী কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রিপ্লাই দিল, খুঁজে দেবনি। তারপর টুকটাক কিছু কথা বলে পরী ডিনার করতে চলে গেল। একটু খাবার মুখে দিয়ে পরী আর খেলো না। ভালো লাগছে না ওর। প্লেটে পানি ঢেলে উঠে গেল। আজ বউ ভাত। পরী সহ কিছু কাজিন মিলে ঠিক করেছে স্প্রের বদলা নিবে, তাই রাস্তার মাঝে এক গাদা স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক কোনে পক্ষের লোক আসতে লাগলো। গেট দিয়ে যেই ঢুকছে তাকেই স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিচ্ছে। এ নিয়ে হাসাহাসিও হচ্ছে বেশ। পরিসহ সবাই বাড়ির ভেতর যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে একটা বাইক আসতে লাগলো। নেহা বলল, বাইকটির সামনে আসতেই পরিসহ সবাই স্প্রে দিয়ে বর্ষণ তুলে দিল। কিন্তু বাইকে থাকা ছেলেটা বাইক চলতি অবস্থাতেই হো হো শব্দ করে দুদিকে দুহাত মেলে দিল।
পরি লক্ষ্য করলো এটা নীল। পরি এক দৃষ্টিতে নীলের বাইকের দিকে চেয়ে রইল। এইরকম ফিল্মি এন্ট্রি দেখে পরির বাকি কাজিনরা তো ক্রাশ খেল। পরির খুব রাগ হলো। এত ভাবনা আর কি ছিল? কোনো কথা না বলেই বাড়িতে চলে আসলো। সন্ধ্যার দিকে বউ বিদায় দেওয়া হবে বলে আবার আসলো। পরির মনটা একদম ভালো নেই। কেন বারবার পরি নীলের উপর আসক্ত হয়ে যাচ্ছে? কিছুই ভালো লাগছে না ওর। ওর ইচ্ছে করছে নিজের চুল নিজের ছিঁড়ে ফেলতে। বউ বিদায়ের সময় নীলকে আর দেখতে পেল না পরি। বউকে নিয়ে যাওয়া হচ্ছে আর পরি সোফাতে বসে আনমনে ভাবছে। একটু পরে একটা বাচ্চা এসে একটা চকলেটের বক্স ধরিয়ে দিয়ে গেল। কে দিয়েছে বলতেই বাচ্চাটা বলল, আমি জানি না। বাচ্চাটা নিতান্তই ছোট। পরি তাই আর প্রশ্ন করলো না। বাচ্চাটা দৌড়ে চলে গেল। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে চলে আসলো। কিছুই ভালো লাগছে না। সারাক্ষণ মাথায় নীল ঘুরছে। পরি বুঝতে পারছে না হঠাৎ করে নীলের প্রতি এত আকর্ষণ কি করে হলো। বাসায় এসে ফোনের স্ক্রোল করতে লাগলো। ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দিল। হঠাৎ মায়া জড়ানোটা খুবই যন্ত্রণাদায়ক, আর কারোর প্রতি ঘৃণা থেকে আসক্ত হওয়াটা তো মারাত্মক ক্ষতিকারক। নীলের মেসেজে চমকে উঠলো পরি। নীল তো কখনো তাকে আগে থেকে মেসেজ দেয় না, আজ কেন দিল? তড়িঘড়ি করে মেসেজ চেক করলো। মেসেজটা দেখেই পুরি হাঁ হয়ে গেল। পুরি বাক শক্তি হারিয়ে ফেলল। ফোনটা হাত থেকে কখন যে বেরিয়ে পড়ে গেছে সেদিকে কোনো ধ্যানই নেই পুরীর। কার মায়াতে পড়ে গেলে পরি? এই একটি মেসেজ পুরীর মাথাতে ঢন ঢন করে ঘুরছে। নীল তাকে এই মেসেজ দিয়েছে? কিভাবে সম্ভব এটা? নীল তো জানেই না এটা যে পুরীর আইডি। আর তাছাড়া পুরী তো বলেছে ও রূপা। তাহলে পুরীর মাথা যেন কোনো কাজই করছে না। এই মুহূর্তে পুরীর খুব অস্বস্তি হচ্ছে। আজকাল এই অস্বস্তি নামক রোগটা যখন তখন শরীরে চেকে বসে। শরীরের নিউরনগুলো বোধহয় কাজ করছে না। পুরীর মাথাটা ঘুরছে। নীল যে জেনে গেল এটা পুরীর আইডি। নীলের মাথার মধ্যে যদি বাড়ি মেরে এই সময় এইটুকু ভুলিয়ে দেওয়া যেত, তাহলে পুরী সোজা নীলের মাথাতে বাড়ি মেরে দিত। কি অপ্রীতিকর পরিস্থিতি হলো। কিন্তু এই মুহূর্তে একটুও নার্ভাস হওয়া যাবে না। যদিও নীল জেনে গেছে এটা পড়ি, তাও পড়ি বলল, মানেটা কি? পরিটা আবার কি? ও আসলে ভুল করে তোমাকে মেসেজ দিয়ে ফেলেছি রূপা। ও আমি তো হাফসার বান্ধবী পরীকে মেসেজ দিচ্ছিলাম, কি করে যে তোমার কাছে চলে গেল। পরি বুঝে গেল নীল পুরো ঢপ দিচ্ছে। কিন্তু পরিও তো পরি কিছুতেই দোষ স্বীকার করবে না। তাই পরি বলল, হ্যাঁ বুঝেই তো গেছেন। এত ভাব ধরে এখন আর কি হবে? তা হঠাৎ আমাকেই পেলে বোকা বানানোর জন্য? আসলে তেমন কিছুই না। রূপা আপু আপনাকে নিয়ে বেশ কিছু কথা বলেছিল, তাই একটু খুঁটিয়ে দেখলাম। তা কি বুঝলে? বুঝলাম আপনি একটা বজ্জাত। 12টা নাকি জিএফ লাগে। কি ভয়ঙ্কর। পেলাম কোথায়? এখনো তো কয়েকজন বাকি আছে। তা তুমি কিছু মেয়ে খুঁজে দাও না। ইস ঢং, এত জিএফ দিয়ে কি হবে? বিয়ে তো একজনকেই করবেন। তা ঠিক, কিন্তু জিএফ ছাড়া কি চলে নাকি? যদিও একজন খোঁজাচ্ছে কিন্তু পাত্তা দিচ্ছি না। পরির চোখ কপালে উঠে গেল। কি ভয়ঙ্কর ছেলে। এই ছেলের সাথে নার্ভাস হলে চলবে না। তাই পরি বলল, ওই মেয়ে কি করলো যে তাকে জিএফ বানানো যাবে না? তা কিছু করেনি, কিন্তু আমার কাছে ফালতু মনে হয়। হাজারো ছেলের সাথে মেলামেশা। নীলের কথাতে পুরি অবাক হলো। যার 10-12টা জিএফ আছে সে নাকি ভালো মেয়ে খোঁজে, তাও জিএফ বানানোর জন্য। ব্যাপারটা কেমন ঘোলাটে হলো। পুরি বলল, দেখি মেয়েটার ছবি। নীল আইডি সহ মেয়েটার ছবি দিল। মেয়েটার নাম তানিশা ইসলাম। পুরি পুরো আইডি ঘেটে দেখলো। মেয়েটা অনেক স্মার্ট আর সুন্দরীও বটে, কিন্তু ফেসবুকে যখন তখন লাইভে আসে আর হাজারো ছেলের সাথে যোগাযোগ। বোঝাই যায় যে মেয়েটা প্লেগার্ল। কিন্তু তবুও পরি নীলকে বলল, মেয়েটা তো বেশ সুন্দর। বিদ ঘটে। আচ্ছা একটা হেল্প করবে পরি? বলুন। মেয়েটাকে আচ্ছা করে বকে দিবা প্লিজ, অনেক জ্বালাচ্ছে। আমি কি বলবো? কিছু একটা বলো, কিন্তু মেয়েটাকে সরাও। নীলের কথাতে পরি দোটানাতে পড়ে গেল। কি করবে ও? ও বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা বকা দিব অনেক, কিন্তু যদি আমায় কিছু বলে? কিছু বলবে না। কিছু বললে আমাকে বলবা, আমি গিয়ে দুটো চর বসিয়ে আসবো। নীলের কথাতে পরি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। যে ছেলে নিজে মেয়েটার থেকে বাঁচতে চাচ্ছে সে নাকি চর বসাবে। ভালোই গুল মারতে পারেন উনি। পরি নীলকে বলল, আচ্ছা চর মারতে ভুলবেন না কিন্তু।
হুম, ভুলবো না, প্রমিস। তারপর নীলের সাথে আর কিছুক্ষণ কথা বলে পরি অফলাইন হয়ে গেল। এই মুহূর্তে পরির খুব ভালো লাগছে। নীলের সাথে খুব ভালো করে কথা হয়েছে, আর আজ নীলও বেশ অনেকক্ষণ সময় দিয়েছে ওকে। ভাবতেই পরির মন বারবার শিহরিত হচ্ছে। নীলকে কিভাবে ভালোবেসে ফেললো পরি। ইস, হঠাৎ করেই পরির খুব ভালো লাগছে আর খুশিও লাগছে। হাজারো অবাধ্য ইচ্ছে ভাবনা চিন্তা করতে করতে পরি ঘুমের দিশে হারিয়ে গেল। আজকাল নীলের সাথে প্রচুর কথা হয় পরির। সারাক্ষণ মাথায় শুধু নীলই ঘোরে। পরি বুঝে গেছে নীলকে না চাইতেও ভালোবেসে ফেলেছ। ভালোবাসা কখন কার সাথে হবে তা বোঝা দেয়। পরি বুঝতে পারে না ও যাকে ঘৃণা করতো আজ তাকেই ভালোবাসে। সত্যি কি এমন হয়? এমনটা তো সিরিয়ালে দেখা যায়, বাস্তব জীবনে কি করে সম্ভব? আসলে আমরা মানি আর না মানি, সিরিয়ালের 90% আমাদের জীবনের অংশ। কোনো না কোনো ভাবে এমনটা হয়ে যায়। তাই হয়তো আজ পরিও ঘৃণার মানুষটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলার মতো পরিস্থিতি বা ইচ্ছে নেই পরির। কারণ পরি এই প্রথম কাউকে ভালোবেসেছে, বলা যায় জীবনের প্রথম ক্রাশ। পরি সবসময় এই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছে। আর যদি ভালোবাসার কথা বলে তো পুরো বিষয়টাই ঘেটে যাবে। নীলের কথা মনে পড়তেই পরি আনমনে হাসে। সত্যিই সে ভালোবেসে পাগল হয়ে গেছে। কখন কিভাবে যে ভালোবেসে ফেললো কে জানে। ইস, পরি আর নীলকে নিয়ে তো ইতিহাস লেখা দরকার, অবশ্যই দরকার। কেন লেখা হবে না? এইসব ভাবতে ভাবতে পরির ধ্যান কাটলো মায়ের ডাকে। মিসেস রাহেলা দরজায় কড়া দিয়ে বললেন, পরি, আই পরি, আধা ঘন্টা হয়ে গেল গোসলকে শেষ হয়নি। তুই তো এত দেরি করিস না। পরি তড়িঘড়ি করে বলল। আর 5 মিনিট আম্মু। পরি শাওয়ার ছেড়ে দিয়ে নীলের মুক্ত হয়ে গিয়েছিল। ভাবতেই পরি লজ্জায় নুয়ে গেল। ইস, আজকাল ভালোবাসাতে পরি বুঝি লাইলিকেও হার মানাবে। সামনেই জিএসসি পরীক্ষা। পরি মোটামুটি ব্যস্ত সময় কাটাচ্ছে। এখন প্রায় সময় পরি নীলের সাথে ফোনে কথা বলে। হঠাৎ যখন তখন নীলকে কল দেওয়া পরির অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজকাল নীল ছাড়া কিছুই ভাবতে পারে না। সিরিয়ালের কোনো রোমান্টিক সিন আসলে পরি সেখানে নিজের সাথে নীলকে কল্পনা করে ফেলে। পরবর্তীতে নীলকে কল্পনা করে নিজেই লজ্জা পায়। আজকাল দিনের 20 ঘন্টায় নীলকে নিয়ে হাজারো স্বপ্ন বুনে ফেলে পরি। ভাবতে ভাবতে কখন যে কি করে তা পরি নিজেও জানে না। মোট কথা পরি শুধু নীলকেই দেখতে পায়, কিন্তু সরাসরি নীলকে মাত্র 3-4 বার দেখছে পরি। কখনো সরাসরি কথাও হয়নি ওর সাথে। তাহলে নীলের কল্পনাকে কেন এত বাস্তব মনে হয় ওর? মনে হয় নীল ওর চোখের সামনেই আছে। পরি কিছু ভাবতে গেলেও সেখানে নীলকে দেখতে পায়। একেই বুঝি ভালোবাসা বলে? ভালোবাসাতে বুঝি এত পাগলামি থাকে, এত শত যন্ত্রণাও হয়, বারবার তাকে দেখতে ইচ্ছে করে। পরি হাজারো ছন্দ মেলাতে থাকে, কিন্তু শেষটা কি হয় তা পরি জানে না। সদ্য কিশোরী বয়সে পা দেয়া এক ছোট্ট পবিত্র ফুলের মাঝে কাউকে পাওয়ার জন্য বাসনা জেগেছে। খুব করে চায় নীলকে। ইস, নীল যখন পরীকে বিয়ে করে ঘরে তুলবে তখন পরীর কি খুব লজ্জা হবে। নীলের জামা কাপড় নিজ হাতে ওয়াশ করে দিবে পরি। নীলের জামাতে লেগে থাকা ঘামের গন্ধটা শুধু পরি উপভোগ করবে। হ্যাঁ, নীলকে শুধু পরি উপভোগ করবে। হাজারো ভাবনা গড়ে পরি নিজেই লজ্জা পায়। উফ, হাজারো ফোন কল, কত শত কথা নীলের সাথে। এই ছোট্ট মনের মাঝে লুকিয়ে রাখা হাজারো কথা যদি নীল শুনতো, তাহলে কি নীল তাকে না ভালোবেসে পারতো? কি জানি কবে নীলকে ভালোবাসার কথা বলতে পারবে। আচ্ছা, নীলকে ওর ভালোবাসা বোঝে না? এই যে এত শত অপেক্ষা, আকুলতা, হাহাকার নীলের মনকে কেন বোঝাতে পারে না? আচ্ছা, শেষমেশ পূর্ণতা পাবে তো ওর ভালোবাসা? পরি যে ওকে ভালোবেসে নিঃশেষ হয়ে যাচ্ছে। পরি এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো তা পরির ভাবনাতেও আসলো না। রোজ নীলের সাথে ঘর করার স্বপ্ন দেখে পরি। স্বপ্নে রোজ দেখা হয় নীলের সাথে। পরি বোধ হয় খুব তাড়াতাড়ি নীলকে ভালোবেসে পাগল হয়ে যাবে। তবে কি পরিকে ভালোবাসাতে পাগলি নামক কোনো উপাধি দেওয়া হবে? ইস, যদি দেওয়া হতো সারা বিশ্বকে জানাতো সে আমি নীলকে ভালোবেসে পাগল। বিকেলে পরি নিজের রুমে বসেছিল। মূলত পড়াশোনা নিয়েই ভাবছিল। পড়াশোনাতে বিন্দু মাত্র মন নেই তার। কি করবে সে নীলকে ছাড়া কিছু ভাবতেও পারে না যে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কেউ নেই দেখে পরি বিশ্বজয়ের হাসি দিল। ফোন হাতে নিতেই আমান এসে হাসির। পরি বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে বল। আমান বেরি 2 হাত মেলে দিয়ে শুয়ে পড়ল। কিছুই না, বাসার সবাই তো নেহা খালামণিদের বাসায় গেছে। শুনলাম নেহা খালামণির নাকি সম্বন্ধ এসেছে। পরি ছোট্ট করে বলল, ও
বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও আমান যাচ্ছে না দেখে পরীর বেশ বিরক্ত লাগছে। নানা রকমের বুদ্ধি খুঁজতে লাগলো, ভালো লাগছে না, কিছুতেই কিছু মেলাতে পারছে না। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। পরীর চটজলদি মাথায় বুদ্ধি খেলা গেল। পরী বই গোছাতে গোছাতে বলল, আমান এক বক্স আইসক্রিম নিয়ে আয় না, হালকা ঠান্ডা পড়েছে দেখে আম্মু তো আর আইসক্রিম খেতেও দেয় না, যা এখন গিয়ে লুকিয়ে নিয়ে আয়। মুখের ভঙ্গিতেই পরী বুঝতে পারলো আমান বেশ খুশি হয়েছে। হাতে 250 টাকা ধরিয়ে দিয়ে বলল, স্ট্রবেরি ফ্লেভারটা আনবি বুঝেছিস, আর অন্য কোনো ব্র্যান্ডেরটা আনবি না। আমান মাথা ঝাঁকিয়ে দোকানের দিকে দৌড় দিল। আমানের আসতে কম হলেও 10 মিনিট সময় লাগবে। পরে তড়িঘড়ি করে নীলকে ফোন লাগালো। কিছুক্ষণ পরে নীল ফোন রিসিভ করলো। হ্যালো। কি করছেন? তেমন কিছুই না, জাস্ট একটু আড্ডা দিচ্ছি। তুমি? আপনার সাথেই কথা বলছি। হা হা হা, আমার উত্তরটাও সেমই হওয়া উচিত ছিল, বাট মাই মিস্টেক। ফোনের পাশ থেকে বেশ কিছু কণ্ঠের হাসির শব্দ শুনতে পেল পরী। পরীর ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। পরী একটু রেগে বলল, আপনি আপনার বন্ধুদের আমার কথা শোনাচ্ছিলেন তাই না? পরী আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। নীল আবার কল দিতেই পরী বলল, ওনারা সবাই আমার কথাতে হাসছিল। রাগ করো কেন পরি, পাশে থাকলে তো শুনতে পাবেই। আচ্ছা বলো, আমার এই ভুলের জন্য কি করতে হবে? নীলের কথাতে পরীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরী নিজেকে সামলে নিয়ে বলল, সরি বলতে হবে। নীল মৃদু হেসে বলল, আচ্ছা। নীল দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে অতি ঠান্ডা কণ্ঠে বলল, পরি আই এম সরি। এই কণ্ঠস্বরে পরী কেঁপে উঠল। পরী ফোনটা বুকে চেপে কতগুলো গভীর নিঃশ্বাস নিল। হাত থেকে ফোন পড়ে গেল, কিন্তু পরীর এতে কোনো ধ্যানই নেই, স্তব্ধ হয়ে আছে। নীলের এই ভয়ঙ্কর কণ্ঠস্বরে পরী আটকে উঠল। বারবার সে কণ্ঠে রেকর্ডের মতো কানে বাজছিল। পরীর হাত পা ঠান্ডা হয়ে কাঁপছিল, বুকের ভেতর ধুকপুক করছিল। পরী সোজা হয়ে বেডে শুয়ে পড়ল। সিলিং এর দিকে তাকিয়ে থাকলেও পরীর ভাবনা অন্য কোথাও ছিল। রাতে আইসক্রিম খাওয়া নিয়ে এক দফা লেগে গেল। 3 ভাই বোনই যে আইসক্রিমের উপর ক্রাশ খাওয়া আসামি। অবশেষে ঝগড়া করতে করতেই 3 জন মিলে বড় এক বক্স আইসক্রিম কয়েক মিনিটের মধ্যেই সাভার করে দিল। আজকাল পরী একদমই পড়ছে না। আচ্ছা, নীল কি তার ভালোবাসা কখনোই বুঝবে না? মুহূর্তে দাঁড়িয়ে নীলকে ভালোবাসার কথা বলা উচিত যাবে না। যদি কলেজে পড়তো তো ভাবেছিত, কিন্তু পরী যে মাত্র 8ম শ্রেণীতে পড়ে। এই মুহূর্তে নীলকে ভালোবাসি বলাটা নিতান্তই হাস্যকর মনে হবে। ইস, নীল যদি পরীকে ভালোবাসতো। প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা মেয়েটাও আজকাল একজনের ভালোবাসা পাওয়ার জন্য সময় গুনে যাচ্ছে। পরী নীলকে ভালোবাসে এটি ভাবতেই পরী লজ্জা পেয়ে যাচ্ছে। একা একা ভালোবাসার মানুষটির কথা ভাবতেই কেন লজ্জা লাগছে? এটাও কি ভালোবাসারই কোনো অংশ? পরী ফোন হাতে নিয়ে নীলকে মেসেজ দিল। কথায় কথায় নীলকে তুমি করেও সম্বোধন করছে পরী। এমনটাই হয়, কল দিয়েই পরী তুমি করে বলে, আবার কখনো কখনো তো তুইও বলে। এই তো 2 দিন আগের কথা। পরী ফোনে নীলের সাথে কথা বলেছিল। হঠাৎ করেই পরী বলল, তোর দ্বারা কিছুই হবে না, এত জিএফ দিয়ে কি হবে? কথাতে নীলের ভ্রু কুঁচকে গেল। নীল বলল, আমি তোমার বড়, অথচ তুমি আমাকে তুই করে বলছো। পরী কিছুক্ষণ ভেবে বলল, আপনিও আমাকে তুই করেই বলবেন, ঠিক আছে? নীল হাসতে হাসতে বলল, হুম, আমি তুমি করে বলবো, তুমি বরং তুই করে বইলো। পরী বেশ কিছুক্ষণ জোরাজুরি করলো, কিন্তু নীল মানতে নারাজ। অগত্যা পরী মেনে নিল। ফোন কেটে দিয়েই পরী ভাবল, অবশেষে বুঝি লজ্জাটা আমারই হলো। কালকে থেকে জিএসসি পরীক্ষা। পরীর বেশ টেনশন হলেও পড়াতে একটুও মন নেই। একটু পর পরই ফেসবুকে উকি ঝুঁকি মারছেন, নীল অনলাইনে আছে কিনা, রিপ্লাই দিল কিনা। এমন হাজারো বিষয় নীলকে ঘিরে। দীর্ঘ 3 মাস ধরে নীলকে একবার চোখের দেখাও দেখেনি পরী। কালকে তো পরীক্ষা। ইস, নীল নিশ্চয়ই আসবে, কিন্তু কথা তো হবে না। পরীকে তো নীল চেনেই না, তাতে কে? নীলকে তো পরী দেখতে পাবে। পরীর আনন্দের শেষ নেই। পরীক্ষা নিয়ে সবাই টেনশনে থাকে, আর পরী আনন্দে আছে। নীলের সাথে হালকা কথা বলে পরী অফলাইন হয়ে গেল। না ঘুম আসছে আর না জেগে থাকতে না ঘুম আসছে আর না জেগে থাকতে পারছে। পরীর অবস্থা যেন তেন নয়, একবারে ঘোড়ায় গন্ডগোল। বেশ কিছুক্ষণ বেডে শুয়ে চোখ খিচিয়ে বন্ধ করেও পরীর চোখে ঘুম আসলো না। মনের ভেতর প্রিয়কে এক পলক দেখার নানা কল্পনা জল্পনা করতে লাগলো।
রাতে ঘুম হলো না পুরীর, আর না হলো পড়াশোনা। ভোর 5:30টার দিকে পুরীর মা পুরীকে ডেকে দিল। একটু আগেই বোধহয় চোখটা লেগেছিল। অস্বস্তি হচ্ছে পুরীর, কিছুতেই চোখ মেলতে পারছে না। খুব কষ্ট করে কোনো মতে উঠে বসলো। পড়তে বসে পুরী ঝিমুচ্ছে। কোনো মতে 8টা অবধি পড়ল। তারপর নাস্তা সেরে রেডি হয়ে নিল। পরীক্ষার কেন্দ্র 6 কিলোমিটার দূরে, আর আজ যেহেতু প্রথম পরীক্ষা, তাই পরীকে নিয়ে মিসেস রাহেলা 8:30 বেরিয়ে পড়লেন। 9টার দিকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে গেল। হলের গেট খোলা হয়নি, সিট আরো নানান ফর্মালিটিস বাকি আছে। ইংরেজি স্যার সবাইকে একসাথে জড়ো করে সিট সহ রোল নম্বর কনফার্ম করছেন। কেন্দ্রের সামনে বিশাল মাঠ, পুরোটাই একেবারে জনমানব দিয়ে টইটুম্বর। 10-12টা স্কুলের স্টুডেন্ট, সাথে গার্ডিয়ানরা আছে। একেবারে মেলা বসে গেছে। একটু পর পর বিভিন্ন ফুডকুট বসেছে। একটু দূরে ছোটখাটো মেলাও হচ্ছে। ইংরেজি স্যার পরীর দিকে চেয়ে মিষ্টি করে হেসে একটু উচ্চ শব্দেই বললেন। পরেও বলল, জি স্যার। হঠাৎ করে পেছন থেকে একজন বলল, পড়ি, হা হা হা। নিজের নাম কারো কণ্ঠে শুনে পরি পেছনে ঘুরে তাকালো। এ কি, এটা তো নীল। হাতে কোনো একটা কাগজ নিয়ে পেছনে দুহাত গুজে দাঁড়িয়ে হাসছে। পরি নীলকে দেখে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। এই এতটা সময় ধরে নীল পুরীর পেছনেই দাঁড়িয়েছিল। আয় হায়, পুরীর অস্বস্তির সাথে লজ্জাও লাগছিল। নীল পুরীর মাথাতে হালকা করে টোকা মেরে দিল। পুরী স্থির হয়ে রইল। পুরী যখন বিষয়টা বুঝতে পারলো যে নীল তার সামনে দাঁড়িয়ে আছে, তৎক্ষণাৎ পুরী স্থান ত্যাগ করলো। পুরী পুরো মাঠে চক্কর দিতে লাগলো। নীলের সামনে দাঁড়িয়ে ছিল এত শত ভাবনা তার মাথাতে হালকা করে বারবার চড়াও করতে লাগলো। পুরী নীলের থেকে দূরে সরে আসলো, আর এখন আবার নীলকেই খুঁজে চলেছে। ইস, আর একটি বার নীলকে দেখতে ইচ্ছে করছে পুরীর, কিন্তু আর হয়ে উঠলো না। হাফসার পড়ি আলাদা হলে পড়েছে। দুজন দুদিকে পরীক্ষা দিতে চলে গেল। পরীর আজ বাংলা পরীক্ষা। বাংলা বিষয়টাকে কেউ তেমন গুরুত্ব না দিলেই বাংলা বিষয়টা আসলেই ভয়ঙ্কর। প্রচুর লিখতে হয়, সময় স্বল্পতার জন্য ঠিকঠাক লেখা হয়ে ওঠে না। বাংলা পরীক্ষার বেশ কঠিন হয়েছে। পরীদের স্কুল থেকে যে গাইড ফলো করা হয়েছে, সেই গাইডের 50%ই আসেনি। সবারই যেন তেন অবস্থা হলেও তুলনামূলকভাবে পরীর বেশ বাজে অবস্থা। ভালো স্টুডেন্ট পরী, A+-এর স্বপ্ন। প্রথম পরীক্ষাতে নিশ্চিত A+ হাতছাড়া হয়ে গেছে। পরে পরীক্ষার হল থেকে কান্না করতে করতে বের হলো। হলের স্যাররা সান্ত্বনা দিল, কিন্তু পরীক্ষাতে শান্ত হলো না। মেয়েকে হল থেকে এইভাবে কান্নারত অবস্থায় বের হতে দেখে পরীর মা এগিয়ে আসলেন। কি বলবেনই বা তিনি, তারও চোখে পানি চিকচিক করলো। ইস, মেয়েটার A+ হাতছাড়া হয়ে গেল। ইংরেজি স্যারের মেয়েও পরীর সাথে পরীক্ষা দিচ্ছে। ও তেমন ভালো স্টুডেন্ট নয়, পাশ করলেই হ্যাঁ। ইংরেজি স্যারের ওয়াইফ পরীকে অনেক আদর করে। তিনি বারবার পরীকে বোঝালেন। সবার এমন হাজারো সান্ত্বনা নিয়ে পরী বাসায় ফিরল। বাসায় এসে গোসল করে নিজেকে শান্ত করে নিল। সন্ধ্যার আগে লাঞ্চ করলো। পরীক্ষা নিয়ে বেশ মন খারাপ, কিন্তু নীলের সাথে কথা বলার জন্য মন কেমন কেমন করছে। তাই ফেসবুক লগ ইন করে নীলের সাথে কথা বলে নিল। একটু কথা বলতেই মন একদম শান্ত হয়ে গেল। শরীর যেন বল পেল। হঠাৎ করেই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পেল ইংরেজি স্যার আসছেন। পরীকে অনেক আদর করেন যে উনি, আর পরীর সব থেকে প্রিয় স্যার উনি। স্যারকে দেখে পরীর ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে উঠল। স্যারের সাথে এলাকার কিছু ছেলেও এসেছে। পরীর দূর সম্পর্কের ভাইয়ের আর কি। স্যার সহ সবাইকে হালকা নাস্তা দিলেন মিসেস রাহেলা। পরী স্যারের পাশে সোফাতে বসে আছে। স্যার পরীর মাথাতে হালকা হাতে হাত বুলিয়ে বললেন। স্যারের কথাতে পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ স্যার উপদেশ দিয়ে চলে গেলেন। আর পরী তো সারাক্ষণই নীলকে নিয়ে পড়ে আছে। এখনো মাথাতে নীলই ঘুরছে। একটু পর সে তো আবার ফেসবুকে নীলের অনলাইন রিপ্লাই দেখছে। পরীর এতেই যেন আনন্দ। পরীক্ষার তেমন কোনো রেশই দেখা যাচ্ছে না ওর মাঝে। পরীর আজ শেষ পরীক্ষা। হল থেকে বের হয়ে নীলকে খোঁজাখুঁজি করছে পরী, কিন্তু নীল আসেনি। সেই প্রথম দিনই এসেছিল। পরী মুখ গুমরা করেই রইল। পরীর পরীক্ষা গদব বেশি ভালো হয়নি। নিশ্চিত রেজাল্ট ভালো আসবে না। পরীর মন মেজাজ কিছুই ভালো নেই এখন। এই কয়েকটা দিনে একদম বাইরের খাবার খায়নি পরী। আজ মাথাটা বেশ গরম হয়ে আছে পরীর। তাই দোকান থেকে 4টা আইসক্রিম কিনে নিয়ে আসলো। মিসেস রাহেলা মেয়ের হাতে এতগুলো আইসক্রিম দেখে ভ্রু কুঁচকালেন। পরী কিছু না বলে গাড়িতে উঠে এক এক করে আইসক্রিম খেতে লাগলো। মিসেস রাহেলা কিছু বললেন না। বেশ কয়েকটা দিন এইভাবেই কেটে যায়। নীলের সাথে মেসেজে প্রচুর কথা হয়েছে পরী।
কিন্তু ফোনে একবারের জন্য কথা হয়নি। পরি নীলের দেওয়া সরি লেখা চিরকুটটা দেখে নিল। সেই দিন কেন্দ্রের মাঠে দিয়েছিল নীল। মিসেস রাহেলার ডাকে পরি ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে এসে চাচাতো কাকাকে দেখে মিষ্টি একটা হাসি দিল। সালাম জানিয়ে পাশে বসলো। টুকটাক সবাই কথা বলতো। পরি জানতে পারলো তার বান্ধবী হিয়ার মামার সাথে নাকি ওর কাজিন ফারিয়ার বিয়ে। পরি খুশি হয়ে গেল। হিয়ার নানুর সাথেও পরির ফ্যামিলির বেশ ভালো সম্পর্ক। সবাই আত্মীয় কিনা হিয়া বারবার করে বলে দিয়েছে পরি যেন হলুদে তার সাথে যায়। যেহেতু পরির কাজিনের বিয়ে সাভার কমিউনিটি সেন্টারে, তাই এত দূরে কেউ হলুদ দিতে যাবে না, যার যার বাসাতেই হলুদ হবে। পরি শাড়ি পরে বুঝে গেছে এই শাড়ি মহাঝামেলা, তাই পরি ঠিক করেছে এবার আর শাড়ি পরবে না। হলুদের দিন বিকেলে পরি হিয়ার সাথে ওর নানু বাড়ি চলে যায়। বিকেলটা আশেপাশে ঘুরেই কাটিয়ে দেয় ওরা। সন্ধ্যার দিকে সবাই শাড়ি পরতে বলে অনেক জোরাজোরি করলেও পরি শাড়ি পরতে নারাজ। অবশেষে হিয়ার আন্টি হিয়াকেই সাজাতে লাগলেন। পরি বেডের সাইডে গিয়ে নীলকে ফোন লাগালো। কিছুক্ষণ ফোন বাজার পরে নীল কল রিসিভ করলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ এই সময়? এমনি একটা ফাংশনে এসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোকে কল দেওয়া যাক। হা হা হা, আবার তুই? অবশ্যই, আমি আমার অভ্যাস বদলাতে পারবো না। তুমি ইচ্ছে হলে তুই করে বলো, না হলে নাই। হা 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 হা, তুমি ঠিক আছে, তুই বললে কেমন যেন লাগবে। আচ্ছা, যা ইচ্ছা। তা কি ঠিক করবি? ঠিক করেছিস? পড়াশোনা তো মনে হয় এখানেই শেষ। কি করব বলো, পরিস্থিতিটাই যে এমন, দেখি কি করি। আরে পড়াশোনা ছাড়ার কি আছে? পড়াশোনা করলে জীবনে অনেক কিছু করা যায়। তুমি এসে সব পড়া কমপ্লিট করে দিয়ে যাও। হ্যাঁ, আমি কেন পড়বো? সেটাই তো। তা একটা জিএফ খুঁজে দাও। মোটেও না, পরে ওই মেয়ে আমাকে পেটাবে। কেন? কারণ তার ঘাড়ে যে এমন একটা বজ্জাত ছেলেকে দিয়েছে। হা হা হা, তোমার সাথে কথাই পারা মুশকিল। এমন হাজারো কথা হলো ওদের মাঝে। প্রায় 40 মিনিট পর পরি ফোন রাখলো। বুক ভরে নিঃশ্বাস নিল। নীল তার নিঃশ্বাসে পরিণত হয়েছে। পরির ভাবনাতে শীত কাটলো হিয়া। হিয়া মিষ্টি হেসে বলল, কথা হয়েছে? পুরোপুরি মাথা ঝাঁকালো। একমাত্র হিয়াই জানে পরি যে নীলকে ভালোবাসে। পরি লজ্জা মাখা মুখ নিয়ে বলল, চল। হিয়া মিষ্টি হেসে বলল, পাগল মেয়ে। পরি লজ্জাতে লাল হয়ে হিয়ার সাথে অনুষ্ঠান মঞ্চে চলে গেল। আজ রেজাল্ট দেওয়ার কথা। ভয়ে পরির হাত পা কাঁপছে। সে জানে এ প্লাস পাবে না, নিশ্চয়ই এ গ্রেড পাবে। তাহলে কিন্তু পয়েন্টটাও তো দেখতে হবে। পরির সকাল থেকে সব কেমন উলট পালট লাগছে, বেশ অস্বস্তি হচ্ছে। 12টার পর যখন পরি তার জিএসসি পরীক্ষার রেজাল্ট জানলেও তখন স্তব্ধ হয়ে রইল। এ কি শুনলো সে? পরি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এক মুহূর্তেই সবকিছু কেমন উলট পালট হয়ে গেল। পরির রেজাল্ট A- এসেছে। পরি কাঁদতে লাগলো। যে মেয়ের A+ নিয়ে আসা, সে A+ তো দূরে থাক, A গ্রেডও পায়নি। পরির কাঁদতে কাঁদতেই খারাপ অবস্থা। বাসার কারোই মন ভালো নেই। আশেপাশে সবাই পরীকে হালকা সান্ত্বনা দিলেও সবাই পরির প্রতি হতাশ। পরীকে দিয়ে এমন রেজাল্ট কেউই আশা করেনি বোধহয়। পরি বেশ কয়েকদিন ঠিকঠাক খেলো না, কথাও বললো না। এমন রেজাল্টেই কেউ কি ঠিক থাকতে পারে? আজ বহুদিন পর নীলের সাথে কথা হলো পরির। বেশ অনেকদিন পর পরি অনলাইনে আসলো। নীলের সাথে কথা বলে হালকা লাগছে খুব। পরি 9ম শ্রেণীতে ভর্তি হলো। হিসেবে ছোট থেকেই ইচ্ছে সায়েন্স নিয়ে পড়ার, তাই একটা রেজাল্টে তো সায়েন্স নিয়ে পড়তে পারবে না এমন নয়, তাই সায়েন্সই বেছে নিল। গ্রামের দিক হওয়াতে সায়েন্সে মাত্র 20 জন স্টুডেন্ট। হাফসা কমার্স নিল, তাই পরির সাথে হাফসার সম্পর্কটা আলগা হয়ে গেল। হিয়া সায়েন্স নেওয়াতে হিয়ার সাথে সম্পর্ক আরো জোরালো হলো। হিয়াকে সবকিছুই বলেছে পরি। হিয়া পরিকে সমর্থনও করলো, কারণ হিয়া নিজেও কারো ভালোবাসাতে বন্দী, তাই অন্যের ভালোবাসাটা হিয়া বুঝতে পারে। এইভাবেই কেটে যেতে লাগলো দিন। খারাপ সময় আসবেই, তাই বলে সেটা নিয়ে শুধু আফসোস করলে চলবে না, নিজেকে ঘুরে দাঁড়াতেও হবে। সায়েন্সের ক্লাসগুলো পরির বেশ ভালোই কাটে। একটা ক্লাস পরপরই বাইরে বের হওয়ার সুযোগ পায়, সেই সুযোগে আশেপাশটাও ঘুরে আসে ওরা। অথচ অন্য গ্রুপের স্টুডেন্টরা ক্লাস করতে করতে একঘেয়েমিতে বসে থাকে। পরি মনে মনে ভাবে, ভাগ্যিস সায়েন্সটা নিয়েছিলাম। সায়েন্স নেওয়াতে পরির 3টে প্রাইভেট পড়তে হয়। অন্য বিষয়গুলো সময় স্বল্পতার জন্য পড়া হয়ে ওঠে না। সেই কাক ভরে উঠে স্কুলে যায়, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। শরীরটা আর সয় না পরির। টিফিন মাঝে মাঝে নিয়ে যায়, আর না হলে বাইরে ফাস্টফুড খায়।
সকালবেলা ভাত খাওয়া সম্ভব নয়। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ভাত খাওয়াটাও অসম্ভব বিষয়। তাই হালকা নাস্তা করেই পুরি প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়ে যায়। মাঝে মাঝে না খেয়েই চলে যায়। মিসেস রাহেলা মেয়েকে তেমন কিছু বলেন না, কারণ সকালবেলা খাওয়াটা কতটা অস্বস্তিকর তা উনিও জানেন। কিন্তু এইভাবে থাকলে পুরি অসুস্থ হয়ে যাবে, তাই মাঝে মাঝে তো জোর করে খাবার ব্যাগে দিয়ে দেন, যাতে ক্লাস শুরু হওয়ার আগে খেয়ে নেয়। এত সকালবেলা টিফিনে ভাত নেওয়াও সম্ভব না, তাই শুকনো খাবার যেমন রুটি, নুডলস কিংবা আলু পরোটা নিয়ে যায় পড়ি, সেটাও মাসে 2-3 দিন। বাইরের খাবার খেতে খেতেই শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে। তারপর উচ্চতর গণিত আর পদার্থবিজ্ঞানের অপদার্থর মতো আচরণ। উফ, পড়ি আর নিতে পারে না। আজ বেশ অনেকদিন হয়ে গেল নীলের সাথে কথা হয় না পড়ির। ফোন দেওয়ার তেমন কোনো সুযোগ পাচ্ছে না পড়ি, আর মেসেজ দিলে নীল কোনো রিপ্লাইও দিচ্ছে না। বড্ড কষ্ট হচ্ছে ওর। বুকের ভেতর চাপা কষ্টটা খানিকক্ষণ পরপরই শিউরে উঠছে। হঠাৎ করে নীল কেন এমন করছে? পরি কি কোনো ভুল করেছে? নীলকে ছাড়া অনলাইনেটা আজ বিষাক্ত মনে হয়। পরি তো বলেও নি যে ও নীলকে ভালোবাসে, তাহলে কেন নীল ওর সাথে কথা বলে না? নীল কেন এমন করছে? পরির ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। এত যন্ত্রণা পরি নিতে পারছে না। সব তো ঠিকই ছিল, তবে আজ কেন এমন করছে নীল? তবে কি কখনোই নীলকে পাওয়া হবে না? পরির মাথাটা ফেটে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। অসহায়ের মতো আকাশের অর্ধচন্দ্রের দিকে তাকিয়ে আছে পরি। আজ তারাও পরির সাথে অভিমান করেছে, তাই তো তারা জ্যোৎস্না ছড়াচ্ছে না। পরি জানালা দিয়ে ঘুটঘুটে অন্ধকারের দৃষ্টি নিক্ষেপ করে আছে। থেকে থেকে কয়েকটা জনাকে আলো ছড়াচ্ছে, কিন্তু এত আধারের মাঝেও সুপ্ত আলোটাকে পরির কাছে স্নিগ্ধ লাগছে না। কথা আছে না, মনের সাথে প্রকৃতির সম্পর্ক। মন ভালো তো সবকিছুই সুন্দর, আর মনে কষ্ট জমে থাকলে হাজারো সৌন্দর্যকেও বিষাক্ত মনে হয়। পরির ইচ্ছে করছে ছন্দ মেলাতে, কিন্তু পারছে না। সবকিছু যেন থমকে গেছে। জীবনে এতটা নিষ্ঠুর সময় পার করবে পরি কখনো কল্পনাও করেনি। অবশ্য সবকিছুই ঘটছে পরির কল্পনার জগৎ থেকে বাইরে। নীলকে হঠাৎই এত ভালোবেসে ফেলা, আবার আলোকবর্ষ দূরত্ব সৃষ্টি হওয়া। জানলার গ্রিল শক্ত করে ধরে কপাল থেকে দাঁড়িয়ে আছে পরি। অনর্গল চোখ থেকে অশ্রু বর্ষণ হচ্ছে। পরি সিরিয়ালে দেখেছে, অনেক গল্পতেও পড়েছে মনের ভেতর নাকি ঝড় হয়, কিন্তু এই সব কিছু পরির কাছে নিতান্তই হাস্যরসিকতা মনে হতো। কিন্তু আজ সেই সব কিছু নিজের জীবনের উপলব্ধি করছে সে। জীবনটা বোধহয় সিনেমা হয়ে গেছে, আর না হলে গোটা কয়েকশো পাতা বইয়ের মাঝে আটকে আছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু গলা দিয়ে একটি শব্দও আসছে না। বোধহয় বাকযন্ত্রটা আজ পরির বিপক্ষে। এই পৃথিবীতে তবে কি একা হয়ে গেল সে? না না, একা কেন হবে? চোখের বিরতিহীন অশ্রুকণা তো তার সাথে আছে, কিন্তু এই অশ্রুকণা যে বড্ড যন্ত্রণাদায়ক। পরি বাথরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে রইল। শরীরের প্রতিটা নিউরন যেন কষ্ট দেওয়ার জন্য জেগে বসেছে। পরের জীবন স্থির হয়ে গেছে। ভালোবাসার একটি নিদারুণ যন্ত্রণা। হাজারো যন্ত্রণার মাঝেও যদি নীলকে পেত সে, ইস, আক্ষেপটা কি তবে রয়ে যাবে? খাপছাড়া হয়ে কি জীবন তার নিজের গতিতে পদার্পণ করবে? আজ প্রায় 3 মাস হয়ে গেল নীলের সাথে একটিবারও কথা হয়নি পরির। এতবার মেসেজ দেওয়ার পরেও নীল কোনো রিপ্লাই দেয়নি। প্রতিবারই সিন করে রেখে দিয়েছে। পরির খুব কষ্ট হয়। কেন নীল এমন করে? একটু কথা বললে কি হয়? সে যদি জানতো তার সাথে কথা বলার জন্য পরির মন আনচান করছে, প্রতিটা মুহূর্ত গুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলেও কি নীল কথা বলতো না? নাকি নীল তাকে সোজা সাপটা বলে দিত, পরি আমাকে আর মেসেজ দিবে না? একটু কথা বললে কি হয়? সে যদি জানতো তার সাথে কথা বলার জন্য পরির মন আনচান করছে, প্রতিটা মুহূর্ত গুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলেও কি নীল কথা বলতো না? নাকি নীল তাকে সোজা সাপটা বলে দিত? পরির চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। বারান্দায় দাঁড়িয়ে জ্যোৎস্না ম্লান করছে। আসলে প্রকৃতির কাছে নিজের দুঃখগুলো ছড়িয়ে দিচ্ছে। মানুষ বলে কারো কাছে নাকি দুঃখ প্রকাশ করলে হালকা হওয়া যায়, কিন্তু পরি তো রোজ প্রকৃতির কাছে নিজের দুঃখের কাহিনী বলে বেড়ায়। তাহলে কেন ওর দুঃখ বোঝে না? মন তো ভারী রয়েছে। পরি চোখের পানিটুকু আড়াল করে হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই পরির চোখ দিয়ে অশ্রু বর্ষণ নেমে গেল। পরি কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে রুমে চলে আসলো।
এই গরমের মধ্যেও পুরী গায়ে চাদর জড়িয়ে নিল। রাতটা পুরী প্রায় নির্ঘুম কেটে যায়। অনুভূতিগুলো হয়তো মরেই যাচ্ছে। পুরী আবার উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে মুখে পানির ঝাপটা দিয়ে ফিরে আসলো। আয়নাতে নিজেকে এক পলক দেখে নিল। চোখের নিচটা বেশ ভালোই কালো বর্ণ ধারণ করেছে। পুরী মলিন হেসে ফোন নিয়ে বসলো। রাত প্রায় 2টা। এত রাতেও কয়েকজন নিশাচরকে অনলাইনে দেখা যাচ্ছে। কেউ হয়তো প্রেমিকের সাথে কথা বলছে, আর কেউ হয়তো প্রেমিকের ছবি জড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। কিন্তু দুজনের মাঝে একটা জিনিসের মিল আছে, দুজনই নিশাচর। কেউ সুখে তো কেউ দুঃখে। পরে নীলের প্রোফাইল ঘাঁটতে লাগলো। কখনো নীলের প্রোফাইলের সেই প্রথম দিন থেকে ঘুরে আসা হয়নি। পুরী একের পর এক পোস্ট ছাড়িয়ে নিচে নামতে লাগলো। হাজারো পোস্ট, হাজারো শেয়ার, সবকিছু পরে দেখতে লাগলো। একটা লাইভও ছিল, পাখি শুট করার লাইভ। নীলের কণ্ঠস্বর শুনতে পেয়ে পুরী আবার কন্ট্রোল হারালো। কাঁদতে কাঁদতে নীলের ছবিটা বুকের সাথে মিশিয়ে নিল। মুখ দিয়ে একই বলি উচ্চারণ করতে লাগলো। কেন নীল, কেন এমন করছেন? আমি কি কিছু দোষ করেছি? প্লিজ নীল, একটু আপনার কণ্ঠ শুনতে চাই। পরীর কান্নাকে কেউ সাড়া দিল না। পরী নিশিরাতে 4 দেয়ালের মাঝে অশরীরের মতো আর্তনাদ করতে লাগলো। কান্নার বেগ বাড়ার বদলে কমলো না। ভোরের আজান কানে আসতেই পরী উঠে বসলো। উঠে যাওয়া অশ্রুটুকু আঠার মতো হয়ে গেছে। পরী ওড়না টেনে মাথায় ঘোমটা দিয়ে নিল। আজান শেষ হলে কিছুক্ষণ বসে থেকে বাথরুম থেকে অজু করে এলো। নামাজ শেষ করতেই দেখলো ভোরের আলো ফুটছে। পরী ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে ব্যালকনিতে চলে গেল। সূর্যের কোমল রশ্মিটা নেহাতি মন্দ নয়। সূর্য পরিপূর্ণভাবে উঠে গেলে পরে রুমে এসে রেডি হতে লাগলো। পরীর মা এসে মেয়েকে নিচে উঠতে দেখে হালকা হেসে চলে গেলেন। পরে রেডি হয়ে স্কুলের দিকে পা বাড়ালো। পরীর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে পরী খুব রেগে আছে। সকালবেলা শান্ত হয়ে স্কুলে গেল, কিন্তু এখন ফেরার সময় এতটা রেগে আছে কেন? পরীর মাথাটা ঝিম মেরে আছে। ইচ্ছে করছে সমস্ত কিছু ভেঙে ফেলতে। আজ সকালবেলা শান্ত মেজাজে স্কুলে গিয়েছিল পরী, কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে পরীর ক্লাসমেট শেফা বলল। পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। এই উত্তপ্ত গরমে সারাদিন ক্লাস করে ক্লান্ত পরী। ক্লান্তি ঠেলে স্কুল গ্রাউন্ডে বড় বট গাছের নিচে বসে আছে পরী। কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে শেফা পরীর পাশে বসলো। পরী ভ্রু কুঁচকে বলল, ভাবে হাঁফাচ্ছিস কেন? শেফা ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে ঢকঢক করে 1 বোতল পানি নিমেষেই শেষ করে দিল। পরীর ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে গেল। পরী সন্দেহান চোখে তাকিয়ে আছে। শেফা দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, বিষয়টা কনফার্ম হওয়ার জন্যই গিয়েছিলাম। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কোন বিষয়? আমাদের একবার সিনিয়র আপু আছে, নাম চিনি। পরী মাথা ঝাঁকালো। আজকে সকালে ওয়াশরুমে গিয়েছিলাম, তখন চিনি বান্ধবী অনিতা বলেছিল নীল ভাইয়ের সাথে নাকি চিনির রিলেশন ছিল, আরও অনেক কিছু। তারপরে আমি সেটা কনফার্ম হওয়ার জন্য অনিতার কাছে গিয়েছিলাম। পরী স্থির দৃষ্টিতে যে মৃদু সুরে বলল। তারপর? শেফা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও যা বললো এটা শোনার মতো মন মানসিকতা আমার ছিল না। পরী এখনো একই দৃষ্টিতে চেয়ে আছে। পরী ছোট করে বলল, কি বলেছে? শেফা ভয়ার্ত চোখে বলল, চিনিরা নাকি সন্ধ্যার পর প্রাইভেট পড়তে চায়, কিন্তু কিছুদিন আগে নীল ভাইয়ের সাথে নাকি নীল ভাইয়ের চাচার নতুন করা খালি বাসাতে 2-3 ঘন্টা সময় কাটিয়েছে। 1 সপ্তাহ নাকি এমন করেছে। শেফা আর কিছু বলতে পারল না। শেফার গলা ধরে আসে। পরী সরাসরি না বললেও শেফা জানে পরী নীলের প্রতি দুর্বল। পরী ছোট করে বলল, ও। শেফা বেশ অবাক হয়ে আছে। শেফা পরীর এই শান্ত দৃষ্টি নিতে পারছে না। শেফার মাথাটা খোদা হয়ে যাচ্ছে। পরীর এমন শান্ত আচরণ কি করে সম্ভব? পরী উঠে দাঁড়িয়ে বলল, শেফা অনেকটা দেরি হয়ে গেছে, বাসায় যা। শেফা কিছু বলতে গিয়েও বলল না। শেফা মাথা ঝাঁকিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পরী ধীর পায়ে হেঁটে চলছে। আজকে আর গাড়ির জন্য অপেক্ষা করলো না পরী। হাঁটতে হাঁটতে পরীর চোখ দুটো জ্বলন্ত নাফার মতো অগ্নিরূপ ধারণ করলো। পাশে পৌঁছে ব্যাগটা সোফাতে রাখলো পরী। কেস জুতো দুটো খুলে ছুঁড়ে ফেলে দিল। পরে চোখ দুটো দেখেই মিসেস রাহেলা আটকে উঠলেন। মেয়ে সচরাচর এমন অগ্নিরূপ দেখেননি উনি। মিসেস রাহেলা কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলেন না। অসম্ভব রেগে আছে পরী। এই মুহূর্তে কিছু বলা মানেই পরীর সমস্ত রাগ তার উপর উঠে যাবে। তার থেকে ভালো পরীকে একা থাকতে দেওয়া। মিসেস রাহেলা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেলেন। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই, তাই কফি বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। কফি বানিয়ে 1 মগ কফি নিয়ে পরী রুমের দিকে হাঁটা লাগালেন। রুমে এসে দেখলেন পরী নেই, বাথরুমের দরজাটা বন্ধ। পরী চোখ ছোট করে তাকিয়ে আছে।
দেখি বুঝতে পারলেন পুরী শাওয়ার নিতে গেছে। মিসেস রাহেলা টি টেবিলে কফির মগটা রেখে চলে গেলেন। প্রায় 10 মিনিট পর শাওয়ার নিয়ে বাথরুম থেকে ফিরল পরি। মাথাটা এখন একটু হলেও ঠান্ডা হয়েছে। ওই রকম কথা শুনলে অস্বাভাবিক হয়ে পড়াটাই স্বাভাবিক ব্যাপার।